শুভ অপরাহ্ন মাননীয় মাননীয়া ভদ্র মহোদয়গণ, আপনাদের সকলকে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় তার তরফ থেকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, তার কারণ আমাদের 2024-2025 সাধারণ শিক্ষাবর্ষের যে বার্ষিক পুরস্কার বিতরণী সভা, সেই বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব এবং সভা আজ এখানে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে তার শুভ সূচনা লগ্ন। এই শুভ সূচনা লগ্ন আমাদের শান্তি মন্ত্র এবং শ্রী রামকৃষ্ণ স্তোত্রের মাধ্যমে শুভ সূচনা লগ্ন আমাদের অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের। এবং এই শান্তি মন্ত্র এবং শ্রী রামকৃষ্ণ স্তোত্র নরদেভা দেভা, এটা এখন উপস্থাপনা করবে আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা। আমি একে একে তাদের নাম বলছি। আমি ছাত্রদেরকে অনুরোধ করছি যে তোমরা করজোরে তোমাদের প্রণাম নিবেদন করো। অরিজিৎ পাল, ঋদ্ধ চক্রবর্তী, অন্তরীপ নাথ, সুপ্রতিম মিশ্র, উদ্ধব দন, অভিরূপ রয়, আরাধ্য গোস্বামী, সমৃদ্ধ সরকার, সন্দীপন চৌধুরী, অমিতাংশু মাইতি, রণজয় সাহা, রোহিত রয়, দেবার্ঘ দত্ত, সৃজন বিশ্বাস এবং সঙ্গে তবলায় সঙ্গত করবে সবুজ খাটুয়া এবং খঞ্জনীতে রয়েছে সুদীপ্ত পাল। শুরু হচ্ছে শান্তি মন্ত্র এবং শ্রী রামকৃষ্ণ স্তোত্র নরদেভা দেবা। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। शन्नो मित्रः शन्वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंशसूनुभिः वशेम देवहितं यदायुः। स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम। तच्छैघोरावृणीमहे गातुयज्ञाय गातुयज्ञपतये देवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शं नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ओम शांति शांति शांति। हरि ओम। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम। पूर्णमद
पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। नरदेव देव जय जय नरदेव 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 नरदेव देव जय जय नरदेव। शक्ति समुद्र समुत्थतरङ्गं दर्शित प्रेम विजिह्वितरङ्गं शक्ति समुद्र समुत्थतरङ्गं दर्शित प्रेम विजिह्वितरङ्गं संशय राक्षसनाशमहास्त्रं संशय राक्षसनाशमहास्त्रं यामि गुरुं शरणं भववैद्यं यामि गुरुं शरणं भववैद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव। अद्वयतत्यक्षमाहितचित्तं प्रोज्वल भक्तिपटाभृत्यवित्वम् अद्वयतत्यक्षमाहितचित्तं प्रोज्वल भक्तिपटाभृत्यवित्वम् कर्मकलेवरमद्भुतचेष्वं कर्मकलेवरमद्भुतचेष्वं यामि गुरुं शरणं भववैद्यं यामि गुरुं शरणं भववैद्यं नरदेव देव जय जय नरदेव 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 नरदेव देव जय जय नरदेव। ধন্যবাদ প্রিয় ছাত্ররা। এখন স্বামী বিবেকানন্দর স্বদেশ মন্ত্র এবং সেই স্বদেশ মন্ত্র উপস্থাপনা করবে আমাদের আরেক প্রিয় ছাত্র অর্ক ব্যানার্জি। আমি অর্ককে অনুরোধ করছি। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি
বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদরূপে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। ধন্যবাদ অর্ক। এখন মহাবিদ্যালয় সঙ্গীত। এই মহাবিদ্যালয় সঙ্গীতে যারা উপস্থাপনা করবে তাদের নামগুলি বলছি: ঋদ্ধ চক্রবর্তী, অরিজিৎ পাল, অন্তরীপ নাথ, সুপ্রতিম মিশ্র, উদ্ধব ডন, অভিরূপ রয়, আরাধ্য গোস্বামী, সমৃদ্ধ সরকার, সন্দীপন চৌধুরী, অমিতাংশু মাইতি, রণজয় সাহা, রোহিত রয়, দেবার্ঘ দত্ত, সৃজন বিশ্বাস এবং সঙ্গে তবলায় সবুজ খাটুয়া এবং খঞ্জনীতে সুদীপ্ত পাল। মহাবিদ্যালয়ে মিলেছি আমরা মহামানবের আহ্বানে। মহাবিদ্যালয়ে মিলেছি আমরা মহামানবের আহ্বানে। মহাজাতির মহাশক্তির মহাভাবের জাগরণে মহাবিদ্যালয় মিলেছি আমরা মহামানবের আহ্বানে। মোদের মিলিত বিদ্যা সাধনা, মোদের মিলিত সত্য সন্ধান, মোদের মিলিত বিদ্যা সাধনা, মোদের মিলিত সত্য সন্ধান, মোদের মিলিত ত্যাগ সেবা, মোদের মিলিত ত্যাগ সেবা। জাগ্রত হেতা জাগ্রত রে, মোদের মিলিত ত্যাগ সেবা। জাগ্রত হেতা জাগ্রত রে, মহাবিদ্যালয় মিলেছি আমরা মহামানবের আহ্বানে। এসো এসো সবে ধরি এসো পান, বিশ্ব মাঝে হেরি নিজ প্রাণ। এসো এসো সবে ধরি এসো পান, বিশ্ব মাঝে হেরি নিজ প্রাণ। স্বার্থহীনতায় ধ্যান জ্ঞান শিখাইয়াছে এই মহাস্থান। স্বার্থহীনতায় ধ্যান জ্ঞান
পবিত্রতা ওজস্বিতা স্রোতস্বিতা করি সম্বল পবিত্রতা ওজস্বিতা স্রোতস্বিতা করি সম্বল মোদেরও প্রতিষ্ঠা আনন্দেরই ধাম মোদেরও প্রতিষ্ঠা আনন্দেরই ধাম এই বিদ্যা নিকেতন মোদেরও প্রতিষ্ঠা আনন্দেরই ধাম এই বিদ্যা নিকেতন মহাবিদ্যালয় মিলেছি আমরা মহামানবের আহ্বানে মহাজাতি মহাশক্তি মহাভাবের জাগরণে মহাবিদ্যালয় মিলেছি আমরা মহামানবের আহ্বানে মহাবিদ্যালয় মিলেছি আমরা মহাবিদ্যালয় মিলেছি আমরা মহাবিদ্যালয় মিলেছি আমরা মহামানবের আহ্বানে ধন্যবাদ ছাত্ররা। আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাই আমাদের এই বার্ষিক পুরস্কার বিতরণী সভায় এবং এই অনুষ্ঠানে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশ্ববিখ্যাত দুই গুণীজনকে। আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক বিজ্ঞানী কৌস্তব সান্যাল, যিনি এই মুহূর্তে মহানির্দেশক আমাদের অত্যন্ত গর্বের বসু বিজ্ঞান মন্দিরের। একই সাথে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশেষ অতিথি হিসাবে বিখ্যাত বিশ্ববিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী ডক্টর অভিজিৎ চৌধুরী, যার কথা আপনারা প্রায় সবাই জানেন, যিনি আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের প্রতিষ্ঠাতা। আমরা এখন আমাদের অধ্যক্ষ মহারাজ, মাননীয় অধ্যক্ষ মহারাজ, তিনি আমাদের এই গুণীজনদের বরণ করে নেবেন এবং আমরা সেই গুণীজনদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান এখন করব। এবং সেই কারণে আমি আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, যে ছাত্ররা রয়েছে, তাদেরকে অনুরোধ করছি তোমরা ধীরে ধীরে একটু সাহায্য করো। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মাননীয় শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহারাজ এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন অধ্যাপক বিজ্ঞানী মহানির্দেশক বসু বিজ্ঞান মন্দির অধ্যাপক কৌস্তব সান্যাল মহাশয়কে। তার হাতে পুষ্পস্তবক তুলে দিলেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহারাজ। স্মারক সহ তাকে আমরা বরণ করে নিলাম। আমাদের সকলের সামনে এখন বিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী ডক্টর অভিজিৎ চৌধুরী মহাশয়, আমরা তাকেও বরণ করে নেব। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ স্বামী শ্রীমৎ কমলাস্তানন্দজি মহারাজ বরণ করে নিচ্ছেন চিকিৎসক বিজ্ঞানী ডক্টর অভিজিৎ চৌধুরীকে, পুষ্পস্তবক প্রদান করলেন। স্মারক দিয়ে
আমরা গুণীজনকে বরণ করে নিচ্ছি। আমাদের মাননীয় অধ্যক্ষ মহারাজ ডক্টর অভিজিৎ চৌধুরীকে বরণ করে নিলেন। আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী কমলাস্ত নন্দজি, তাকে অনুরোধ করব আমাদের স্বাগত ভাষণের জন্য। শুভ অপরাহ্ন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। আজকের আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ এই অনুষ্ঠান প্রতি বছর যেটা আমাদের এখানে হয়েই থাকে, সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর কৌস্তব সান্যাল, যিনি আমাদের কলকাতার বোস ইনস্টিটিউট তার সম্মানীয় তিনি ডাইরেক্টর। তার আগে তিনি জেএনসিএসআর ব্যাঙ্গালোরের বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন। উপস্থিত আছেন প্রসিদ্ধ নামকরা ডাক্তার অভিজিৎ চৌধুরী। তিনি ডাক্তার ছাড়াও আরও অনেক তার পরিচয়, সেটি হচ্ছে লিভার ফাউন্ডেশনের তিনি ফাউন্ডার, এবং তিনি নিজেকে প্রকাশ করেন না, খুবই উঁচু মানের মানুষ। তা তিনি আমাদের মধ্যে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের অন্যান্য যারা গেস্টরা আছেন, গার্জেনরা আছেন, মিডিয়া পার্সনসরা আছেন, এবং আমার সতীর্থ যারা সহকর্মীরা আছেন, প্রিয় ছাত্ররাজ সবাই। তা আজকের এই বিশিষ্ট প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আমাদের কলেজে প্রতিবারে একবারই হয়। তা এই অনুষ্ঠানে আমি বিশেষ করে প্রফেসর কৌস্তব সান্যাল এবং ডক্টর অভিজিৎ চৌধুরীকে আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করি, কারণ দুজনই খুবই ব্যস্ত মানুষ। তাদের দেখে মনে হয় না, কিন্তু তাদের কাজকর্ম এতটাই গভীর, এত বিভিন্ন জায়গায় কাজকর্ম, তা সত্ত্বেও তারা বিভিন্ন কোথায় মধ্য কলকাতায়, কোথায় তাদের কর্মস্থল, সেখান থেকে এই জায়গাতে এসছেন এবং এতটা সময় আমাদের সঙ্গে দেবেন। তাই সেই জন্য আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে তাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। ছাত্র যারা উপস্থিত আছো, এরা যেটুকু বলবে একটু মন দিয়ে সবাই শোনার চেষ্টা করব। এরা প্রত্যেকে জীবনে যে যার ফিল্ডে খুবই প্রতিষ্ঠিত ভাব, তাই এদের হয়তো এক একটা কথা আগামী দিনে তোমাদের অনেকটা সামনের দিকে এগোতে সাহায্য করবে। পুরস্কার বিতরণ এই যে অনুষ্ঠান আমাদের, সারা বছর বিভিন্ন রকমের একাডেমিক পরীক্ষা হয়, তার টপার আছে, কালচারাল প্রোগ্রাম আছে, তার প্রাইজ আছে, স্পোর্টস আছে, তার প্রাইজ আছে। তা এইটার একটা আনুষ্ঠানিক সূচনা হয় এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে। তাই সেই জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আমাদের, এটা 63 সালের তৈরি কলেজ, তারপর এই যে ব্যাচ বেরিয়েছিল তারপর থেকে প্রতি বছরই সেই ঐতিহ্যমণ্ডিত এই প্রতিষ্ঠান, এই অনুষ্ঠান হয়ে আসছে। তা এখানে আমাদের সব্বার একটা আবেগ আছে, যে কোনো ঐতিহ্যের পেছনে আবেগ থাকেই। তা সেই আবেগটা আমাদের, বিশেষ করে এই বিজ্ঞানের প্রতিষ্ঠান, যেখানে 7টা ডিপার্টমেন্টই বিজ্ঞানের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, কম্পিউটার সায়েন্স, মাইক্রোবায়োলজি। ছাত্ররা এখান থেকে, তোমরা এখানকার প্রথাগত যে
শিক্ষা, যেটা দিয়ে ডিগ্রি দিয়ে তোমরা আগামী দিনে হায়ার এডুকেশন আর উচ্চতর শিক্ষার বিভিন্ন অঙ্গনে সারা ভারতবর্ষ, কেন ভারতের বাইরে বিভিন্ন জায়গায় তোমরা ছড়িয়ে পড়বে। তাই এখান থেকে প্রথাগত যে শিক্ষা, সাবজেক্টের শিক্ষা তো আছেই, কিন্তু তার বাইরেও অনেক কিছু শেখার অঙ্গন হচ্ছে এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠা। কারণ বুঝতেই পারছো, তোমরা স্কুল থেকে কলেজ এসেছো, মহাবিদ্যালয়, তাহলে এটা স্কুল স্কুল নাম হলো না কেন? নিশ্চয়ই পার্থক্য আছে। স্কুলের চাইতে পার্থক্য হচ্ছে তোমার বয়সের সঙ্গে, তোমার মনের সঙ্গে, তোমার অগ্রগতির সমস্ত জানলা দরজা যাতে ঠিক ঠিকভাবে খুলে তুমি নিজেকে প্রতিভাত করতে পারো, তার একটা সুযোগ তৈরি করা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। তাই এখানে প্রতিকূলতা আছে, আবার প্রতিদ্বন্দ্বিতাও আছে। প্রতিকূলতা আর প্রতিদ্বন্দ্বিতা জীববৈচিত্র্যের, কারণ প্রত্যেকে হিউম্যান বিংস, সবাই লিভিং সিস্টেম, কেউ তো জড় নই। জীববৈচিত্র্যের মধ্যে প্রতিকূলতা আর প্রতিদ্বন্দ্বিতা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের শিক্ষা, প্রথাগত শিক্ষা এমন হবে, এই জীববৈচিত্র্যের প্রতিকূলতা, প্রতিদ্বন্দ্বিতা কে আমাকে আগামী দিনে প্রত্যয়ের রসায়নে, প্রত্যয়ের গতিশক্তিতে পরিণত করতে হবে। আরও কি করতে হবে? প্রতিদানের হিসাব অঙ্কে বা গণিতে ফেলতে হবে, যেখানে আজকের দিনে, আগামী দিনে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই যুগে দাঁড়িয়ে আমাদের কিন্তু অ্যালাইট ইন্টেলিজেন্সে আসতে হবে। জাগ্রত বুদ্ধিমত্তা, দীপ্ত বুদ্ধিমত্তা, সেই জায়গাতে আমাদের নিয়ে আসতে হবে। তার জন্য শিক্ষা প্রতিষ্ঠা। এখানে ডিগ্রি লাভের জন্য যে ইনফরমেশন, সেটা একটা দিক, কিন্তু তারও আরও অনেকটা তোমাকে তোমার প্রচেষ্টা দিয়ে, ধৈর্য দিয়ে, অধ্যবসায় দিয়ে, একনিষ্ঠা দিয়ে তোমাকে গড়ে তুলতে হবে। উপাদান আছে, কিন্তু গড়ে তোলার কাজ তোমাকে নিতে হবে। আমি সাধারণত বেশি বলি না, কিন্তু এই বার্ষিক অনুষ্ঠানে আমার একটা থাকে যে ছোট একটা রিপোর্ট পড়তে হয়। তা রিপোর্ট পড়ার আগেই আমার ছোট একটা গল্পের কথা মনে পড়ে গেছে, অনেক আগে শুনেছিলাম, যে এক বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেও বার্ষিক অনুষ্ঠান। তা বার্ষিক অনুষ্ঠান যেমন প্রতিটা আমাদের হয়, প্রতিটা জায়গায় খুব উৎসাহ উদ্দীপনা, সকাল থেকে ছেলেরা সবাই আনন্দে সুন্দর পরিষ্কার জামা কাপড়, নতুন জামা কাপড় পরে চলে এসছেন, শিক্ষক শিক্ষিকা সবাই চলে এসছেন। এই ইনস্টিটিউশনের যিনি প্রধান, তিনিও এসেছেন। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তা অনুষ্ঠানের যিনি প্রধান, আমারই মতন, তিনি সূচনা করছেন। করার পর তিনি বলছেন যে, আপনাদের সামনে আমি এই প্রতিষ্ঠানের প্রতিবেদন পেশ করছি। তা পেশ করার পরে বলছি যে, তাহলে এবার দেখুন। তিনি কি করছেন, এইরকম একটা কাগজ দেখাচ্ছে। ছাত্রের দিকে তাকিয়ে দেখলো, এই কাগজটা তাকিয়ে দেখলো, কি দেখছো? স্যার, সাদা, আবার
যারা শিক্ষক বা স্টাফরা আছেন, কি দেখছেন আপনারা? স্যার সাদা দেখছি। আবার অতিথিদের তাকিয়ে দেখালেন, কি দেখছেন? বলে সাদা। এবার ছাত্ররা তো খুব অবাক হয়ে গেছে, কি ব্যাপার, স্যার কি ভুল করে সাদা কাগজটা দেখাচ্ছে নাকি, মানে রিপোর্টের কাগজটাই আনতে ভুলে গেছে? তা কয়েকজন পরিচিত ছাত্র দৌড়েছে, স্যার ভুল হয়ে গেছে, এটা সাদা কাগজ দেখাচ্ছেন স্যার। বলছে ভুল হয়নি, কাগজটা কালকের অবধি লেখা ছিল। উনি তখন আরেকটা কাগজ বের করেন, কাগজটা কালকের অবধি লেখা ছিল, কিন্তু আজকের এইখানে দাঁড়িয়ে থাকার পরে কাগজটা এই লেখাটা মুছে গেছে। বলে কেন মুছে গেল স্যার? বলে আজকের বার্ষিক অনুষ্ঠান, অতীত বছরের যা লেখা ছিল আমি দাঁড়িয়ে যেই খুলতেই সবগুলো এইরকম সাদা হয়ে গেছে। কোনো দাগ আছে? বলে না, কিচ্ছু দাগ নেই। বলে সব সাদা হয়ে গেছে। কেন? না, এই সাদা ছাত্রদের বলছে তোমাদের আগামী দিনে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, বুদ্ধি দিয়ে, বল দিয়ে ভরিয়ে তুলতে হবে। শিক্ষক স্টাফরা তাদের বলছেন যে আপনাদের অধ্যবসায়, প্রেরণা এটাকে অতি রঞ্জিত সুষমা মণ্ডিত করে তুলবে। আর যারা অতিথি আছেন তাদের তাকে বলছে আপনাদের আশীর্বাদ আর প্রেরণা এটাকে আরও মহিমান্বিত করে তুলবে। এটা একটা গল্প, কিন্তু আজকের দিনে আমার সাদা কাগজ নেই, লেখা কাগজ আছে, তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি। গত আমাদের 23-24 শিক্ষাবর্ষে আমাদের সমাবর্তন কনভোকেশন হয়েছিল। সেখানে 398 জন ক্যান্ডিডেটস ডিগ্রি পেয়েছিলেন, তার মধ্যে 271 জন আন্ডার গ্র্যাজুয়েট, 124 জন পোস্ট গ্র্যাজুয়েট, 3 জন পিএইচডি ছিলেন। সেখানে চিফ গেস্ট ছিলেন ডক্টর শঙ্কর পাল, পদ্মশ্রী, প্রেসিডেন্ট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ওয়ার্কশপ আমাদের গতবারে কলেজ থেকে অর্গানাইজ করা হয়েছে বিভিন্ন বাইরের ইউনিভার্সিটি কলেজের ছাত্রীদের জন্য। আমাদের প্ল্যান্ট বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে 6টার বেশি এরকম হয়েছে, আর স্ট্রিম জিনোমিক্স এবং অন্যান্য ল্যাব থেকে 8টা-9টার বেশি এরকম হয়েছে। প্রাইজ ডিস্ট্রিবিউশন 2023-24 সালের একাডেমিক বর্ষে 10ই ফেব্রুয়ারি হয়েছিল 2024। সেখানে চিফ গেস্ট ছিলেন প্রফেসর পার্থপ্রতিম চক্রবর্তী, ডিস্টিংগুইশড প্রফেসর, ফরমার ডাইরেক্টর আইআইটি খড়গপুর, আর ডক্টর তনুশ্রী সাহা দাশগুপ্ত, তিনি স্পেশাল গেস্ট ছিলেন, তিনি ডাইরেক্টর এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ছিলেন। আমাদের আই ক্যাম্প হয়েছিল 23-24 শিক্ষাবর্ষে 10ই ডিসেম্বর 2023 থেকে 31শে জানুয়ারি 2024। সেটি স্বামী বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন, তার সঙ্গে কোলাবোরেশনে 147 জন পেশেন্ট এসেছিলেন, অপারেশন হয়েছে 50 জন, ফ্রি গ্লাস দেওয়া হয়েছে 90 জনকে। এনএসএস বার্ষিক ক্যাম্প 27-12-2023 থেকে 2-1-2024 আমাদের অ্যাডপ্টেড ভিলেজ মহাদেবের আটে অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত প্রথম বর্ষের ছাত্র প্রায় 270 জন ছাত্র পার্টিসিপেট করেছিল। টোটাল ভিলেজার 300-র বেশি ওই ক্যাম্পে এসেছে। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গায় ভিজিট হয়েছে, ল্যাব ভিজিট বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, তার মধ্যে বোস ইনস্টিটিউট, এনআইবিএমজি, আইজার কলকাতার, টিসিজি লাইফ সায়েন্স, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। টিচার্স অ্যাচিভমেন্ট অনেকেই আছে, তার মধ্যে কয়েকটা নাম আমার কাছে এসছে। সেটি হচ্ছে ডক্টর কৌটিল্য ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ জিওলজি, রিসিভ দি জিওলজিক্যাল সোসাইটি স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড ফ্রম জিওলজিক্যাল সোসাইটি কলকাতা। ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ডিপার্টমেন্ট অফ বোটানি, রিসিভড সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন for his contribution as a eminent speaker in 3rd International Conference and Buyer Sellers Meet for Medicinal Plant। আরেকটি হচ্ছে রিসার্চ আর্টিকেল, গতবারে সমস্ত 23-24 শিক্ষাবর্ষে 67টা পিয়ার রিভিউড জার্নালে আমাদের হয়েছে, অনেক বুক চ্যাপ্টারও পাবলিশ করেছে। 2023-24 যে এনআইআরএফ র্যাঙ্কিং হয় সেটি 24 সালে বেরোয়, অল ইন্ডিয়া র্যাঙ্কিং 3rd হয়। ইন্ট্রা কলেজ অনেক কন্টেস্ট হয়েছে, সেগুলো আর নাম দেওয়া হয়নি।
সায়েন্স একাডেমি SRFP 2023 সালে 9 জন ছেলে সিলেক্টেড হয়েছিল। বিভিন্ন ন্যাশনাল ইনস্টিটিউটে তারা উইথ ফেলোশিপ এই ইন্টার্নশিপ করেছে। আমাদের 23-24 যে সমস্ত অল ইন্ডিয়া পরীক্ষাতে ছেলেরা পার্টিসিপেট করেছিল, তার মধ্যে কেমিস্ট্রিতে 23 জন জ্যামে কোয়ালিফাইড করে, ম্যাথে 12 জন, মাইক্রোবায়োলজিতে 7 জন, ফিজিক্সে 16 জন, জুওলজিতে 9 জন, এবং তার মধ্যে কলেজে হাইয়েস্ট র্যাঙ্ক কেমিস্ট্রি থেকে হয়, অল ইন্ডিয়া 12 র্যাঙ্ক। TIFR এ ফিজিক্স থেকে 2 জন, ম্যাথামেটিক্স থেকে 1 জন, মাইক্রোবায়োলজি থেকে 5, জুওলজি থেকে 5, এতজন কোয়ালিফাই করে। জেস্টে ফিজিক্সে 4 জন, কম্পিউটার সায়েন্সে 1 জন কোয়ালিফাই করে। গ্যাডবিতে জুওলজিতে 2 জন, মাইক্রোবায়োলজিতে 2 জন কোয়ালিফাই করে। সিইউইটি পরীক্ষাতে 7টা ডিপার্টমেন্ট থেকে যারা পরীক্ষা দেয় তার মধ্যে 103 জন কোয়ালিফাই করে। গেট পরীক্ষাতে সমস্ত ডিপার্টমেন্ট থেকে 23-24 10 জন কোয়ালিফাই করে। এই আমার সংক্ষিপ্ত রিপোর্ট, কারণ খুব তাড়াতাড়ি বলতে হবে, আরও অনেক প্রোগ্রাম আছে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহারাজ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়। এখন আরেকটি ভক্তিমূলক সঙ্গীত উপস্থাপনায় অন্তরীপ নাথ, ঋদ্ধ চক্রবর্তী, অরিজিৎ পাল, সুপ্রতিম মিশ্র, উদ্ধব দন, অভিরূপ রয়, আরাধ্য গোস্বামী, সমৃদ্ধ সরকার, সন্দীপন চৌধুরী, অমিতাংশু মাইতি, রণজয় সাহা, রোহিত রয়, দেবার্ঘ দত্ত, সৃজন বিশ্বাস, এবং তবলায় সঙ্গে সঙ্গত করবেন দিব্যেন্দু দত্ত এবং খঞ্জনীতে সুদীপ্ত পাল। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীত বাণী চরণ অরবিন্দে। বাণী চরণারবিন্দে মজ 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 রে মন। বাণী চরণারবিন্দে মজ 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 রে মন। জানা জুড়াইবে অমৃত তো পাবে, জানা জুড়াইবে অমৃত তো পাবে, হইবে সমূহ বাসনা পূরণ। বাণী চরণারবিন্দে মজ 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 রে মন। বাণী চরণারবিন্দে মজ 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 রে মন। ঢলো ঢলো সুধা সিন্ধু শরীরে, হেলিছে দুলিছে আনন্দ হিল্লোলে। ঢলো ঢলো সুধা সিন্ধু শরীরে, হেলিছে দুলিছে আনন্দ হিল্লোলে। রাঙা শতদল চরণ যুগল মায়ের, রাঙা শতদল চরণ যুগল। আহা মরি মরি ভুবন মোহন, আহা মরি মরি ভুবন মোহন। বাণী চরণারবিন্দে মজ 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 রে মন। বাণী অন্ধ মানুষ দেখিতে না পাও, কি সুখ লালসে দিও দিধাও। অন্ধ মানুষ দেখিতে না পাও, কি সুখ লালসে দিও দিধাও। করো পদ ধ্যান গাও মায়ের গান, করো পদ ধ্যান গাও মায়ের গান। করো মধুপান হইয়ে মগন, করো
পাবে, হইবে সমূহ বাসনা পূরণ। বাণী চরণারবিন্দে মজ 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 রে মন, মজ 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 রে মন, মজ 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 রে মন। ধন্যবাদ ছাত্ররা এই অসাধারণ একটি সঙ্গীত আমাদেরকে শোনানোর জন্য। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বিশ্বখ্যাত চিকিৎসক বিজ্ঞানী ডক্টর অভিজিৎ চৌধুরী। চিকিৎসক বিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর চৌধুরী সমগ্র বিশ্বে লিভার তথা যকৃৎ চিকিৎসা জগতের এক উল্লেখযোগ্য নাম। চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ডক্টর চৌধুরী তার উচ্চতর গবেষণা শিক্ষা লাভ করেন পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়ে থেকে। তার সবচেয়ে বড় উল্লেখযোগ্য অবদান হল লিন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ গবেষণায়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সের গঠন এবং তার রূপকার হিসাবে জড়িয়ে আছেন ডক্টর অভিজিৎ চৌধুরী। এছাড়াও নিজের একান্ত উদ্যোগে তিনি গড়ে তুলেছেন পশ্চিমবঙ্গ লিভার ফাউন্ডেশন, জন সি মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশন এবং নামে একটি বিশ্ববিখ্যাত সংস্থা। প্রায় 3 দশকের গবেষণা জীবনে ডক্টর চৌধুরী বহু 130-এর ওপর আন্তর্জাতিক পিয়ার রিভিউড গবেষণাপত্র প্রকাশ করেন এবং যা বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বের দরবারে, চিকিৎসা বিজ্ঞানের দরবারে এক উল্লেখযোগ্য স্থান এবং সম্মান প্রদান করেছে। জনস্বাস্থ্য পরিষেবা জগতেও ডক্টর চৌধুরী তার কর্মকাণ্ড দিয়ে নজর কেড়েছেন। তিনি প্রকল্প পরিচালক হিসাবে বীরভূম পপুলেশন প্রজেক্টে স্বাস্থ্য এবং জনসংখ্যা সংক্রান্ত কাজে নিযুক্ত রয়েছেন। গ্রামীণ জনস্বাস্থ্য পরিষেবা উন্নয়নে এবং স্বাস্থ্য পরিষেবাকে পরিবেশকে চিহ্নিতকরণে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সায়েন্স পত্রিকায় প্রকাশিত তার জনস্বাস্থ্য সম্পর্কিত গবেষণা বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় তার প্রয়োগ এবং যথাযথ সাফল্য অর্জন করে চলেছে। সর্বোপরি বাংলা ভাষায় বিজ্ঞানের প্রচারক এবং গবেষক চিকিৎসক হিসাবে ডক্টর অভিজিৎ চৌধুরী পশ্চিমবঙ্গকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান বলে আমরা নিজেদের মনে করছি যে আজকের এই অনুষ্ঠানে উনি ওনার সময় আমাদেরকে দিয়েছেন, এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে প্রখ্যাত চিকিৎসক বিজ্ঞানী, আমাদের গর্ব, ভারতের গর্ব ডক্টর অভিজিৎ চৌধুরীকে আমরা আহ্বান করছি তার মূল্যবান বক্তব্যের জন্য। ডক্টর চৌধুরী। মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষ মহোদয়, স্বামী মহারাজ কমলাস্থানন্দজি, অধ্যাপক কৌস্তব সান্যাল, এখানে শিক্ষক এবং ছাত্র এবং বাকি যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার নিজের পক্ষ থেকে, আমি যে সংগঠনের হয়ে কাজ করি লিভার ফাউন্ডেশন, তার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা শুধু জানাই না, আমি যে আপ্লুত আজকে এই অনুষ্ঠানে থাকতে পেরে সেই কথাটাই কথার মধ্যে দিয়ে শুধু প্রকাশ করতে পারছি না। আমি সত্যি কৃতার্থ আজকে এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এইরকম একটা মহৎ অনুষ্ঠানে বার্ষিক উৎসব এবং পুরস্কার বিতরণী উৎসব নিজেকে যুক্ত করতে পেরে, এবং তার জন্য আমি ধন্যবাদ দিই অধ্যক্ষ মহোদয়কে, স্বামী কমলাস্থানন্দজিকে, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সাফল্য এবং আমাদের পথ চলার সাথে সাথে আমরা কি পাই সেগুলো আমাদের আনন্দ দেয়, আনন্দ তো দেয়ই, কারণ শুধুমাত্র আমরা কিছু কাজ করে গেলাম আর সেই কাজের কোনো আউটকাম হলো না, অর্থাৎ কিনা ফল দৃশ্যত প্রতীয়মান হলো না, সেটা অনেক সময় আমাদের প্রত্যেককেই দুঃখ দেয়।
আবার আজকে যেহেতু ছাত্ররাই এখানে মূল লক্ষ্য, এবং শিক্ষকরা তো অবশ্যই আছেন, আমরা যারা জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি, অনেকটা পথ চলেছি, এই পথ চলার ভাবনার থেকে ছাত্রদের সামনে কেন পড়ব এবং কি পড়ব এবং কিভাবে নিজের জীবনটাকে বেঁধে নেব, সেই ভাবনাটাতে একটু দু চারটে কথা বলতে চাই। প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে, যখন এই শিক্ষাঙ্গনের প্রাঙ্গণে নিজে ঢুকলাম, তখনই আমার একটা উপলব্ধি হয়েছিল যে আমি এমন একটা প্রতিষ্ঠানে যাচ্ছি, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গনে যাচ্ছি, যেখানে পড়াশোনাটা হচ্ছে নিজেকে উন্নতি করা এবং তার সাথে সাথে নিজের ভাবনাটাকে সম্পৃক্ত করা, এবং তার সাথে সাথে সারা পৃথিবীতে পরিব্যাপ্ত যে চিন্তা ভাবনাগুলো এখন চলছে তার সঙ্গে সম্পৃক্ত করার সঙ্গে সংযুক্ত। কেন কথাটা বলছি? আমার মনে হয় এখানে সবাই আমরা উচ্চশিক্ষার অঙ্গনে আছি এবং আমরা কিছু ভাবনা চিন্তা করি। এই মুহূর্তে যেভাবেই হোক আমাদের দেশের এবং আমাদের রাজ্যের এবং সামগ্রিকভাবে চারপাশটায় তাকালেই দেখতে পাওয়া যায় যে পড়াশোনাটা শুধুমাত্র ক্ষুণ্ণিবৃত্তি, অর্থাৎ কিনা কত টাকা রোজগার করব, কত বড় চাকরি করব, কত বড় চাকরি পাবো আমি, তার সঙ্গে তার মাপকাঠিতে মাপার একটা অদ্ভুত রকমের যোগ্য চারিদিকে চালু আছে। যার ফলে আরও যেটা ঘটছে সেটা হচ্ছে শিক্ষা মানেই কত পয়সা দিয়ে কোথায় ভর্তি করতে পারবো। পিতামাতারাও, অভিভাবকরাও ছাত্রদেরকে এই যে গ্লোসাইন বোর্ড, চারিদিকে চকমুখী, এবং শিক্ষা এবং স্বাস্থ্য, আমি যেহেতু স্বাস্থ্য অঙ্গনে আছি, এই দুটো অঙ্গনে যে দুটো হচ্ছে আমাদের সামগ্রিকভাবে মেরুদণ্ড তৈরি করে, আমাদের চোখ খুলে দেয়, আমাদের মাথাটাকে একটু খোলসা করে দেয়, আমাদের শরীরটাকে সচল রাখে, সব কিছু মিলেমিশেই এই দুটো অঙ্গনেই কিন্তু টাকার আধিপত্য এই মুহূর্তে সব থেকে বেশি। অর্থাৎ কিনা বড়লোকের সন্তানেরা, আমি আবারও শব্দটাকে আমি অশ্রদ্ধা, বড়লোকদের প্রতি অশ্রদ্ধার সঙ্গে বলছি না, যার পকেটে পয়সা আছে তার সন্তানেরা বড় বড় জায়গায় পড়বে, তার সন্তানেরা বড় বড় ভাবে এগিয়ে যাবে, এইরকম একটা অদ্ভুত ভাবনার জগতে আমরা এই মুহূর্তে বিচরণ করছি। আমি কথাটা এই জন্যই বলতে চাই যে আর্থিক বড় লোক আর ভাবনার দিক দিয়ে বড় লোক, আত্মার দিক দিয়ে বড় লোক, আত্মা শব্দটা তোমাদের থেকে ভালো কেউ বুঝবে না, আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলছি। আত্মার অনেকগুলো মার্গ থাকে, যে মার্গে নিজেকে সব থেকে ভালো করে উপলব্ধি করা যায়, এবং চিন্তার দিক দিয়ে বড় লোক যারা, এই দুটো সমার্থক নয়। এই জিনিসটা কিন্তু তোমাদের ভাবতে হবে। আমি কেন কথাটা বলছি, আবারও বলছি, আমি চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপনা করেছি এবং এখনো করি, এবং যেভাবেই হোক সমগ্র জায়গায় আমাদের অধ্যাপনা, আমাদের চিকিৎসার শিক্ষার অঙ্গনেও এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রাইভেটাইজেশন অফ হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেয়ার হচ্ছে চারিদিকে, এবং সমস্ত কলেজগুলোতে গেলে দেখতে পারবে যে সমস্ত কলেজগুলোতে ওই ক্যাপিটেশন ফি বলে একটা অদ্ভুত রকমের দৃশ্যত প্রতীয়মান অথবা দেখা যাচ্ছে না এরকম একটা খেলা চালু হয়েছে, যেখানে দাঁড়িয়ে হঠাৎ করেই ইটের ব্যবসায় বা কয়লার ব্যবসায় বা পাথরের ব্যবসায় বা নদীর বালি লুণ্ঠনের ব্যবসায় বড়লোক হয়েছে যারা, তাদের সন্তানেরা মাথায় ইট মারলেও একটা কথাও বেরোবে না, কিন্তু তারা এসে সেই জায়গাগুলোতে ভর্তি হচ্ছে। এবং এই যে আগামীর দেশের দুর্দশা কোন দিকে এগোচ্ছে, এটা আমরা এসে পরিতাপ করা ছাড়া, এই ঘরে বসে আমরা পরিতাপ করতে পারি, এছাড়া কিন্তু এই মুহূর্তে আমরা ভেবে উঠতে পারছি না। আমি আবারও বলছি, আমার আজকে তৃপ্তি লাগছে, আমার আনন্দ হচ্ছে, কথা বলতে ইচ্ছে করছে ছাত্রছাত্রীদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে, এই জন্য যে এখনো রামকৃষ্ণ মিশনই হচ্ছে সেই প্রতিষ্ঠান, সামগ্রিকভাবে সেই বট গাছটা, যে গাছটার ডালে এসে এখনো পাখি নিজের সুরে, নিজের মনে, নিজের চিন্তা দিয়ে গান গাইতে পারে। এই রকম অঙ্গন কিন্তু আমাদের দেশে খুব বেশি আছে বলে আমার মনে হয় না। তো এই যে সামগ্রিকভাবে এটা আমার মনে হয় প্রত্যেককে গর্বে অনুরণিত করুক, আমাদের প্রত্যেকের গর্ববোধ জাগ্রত হোক যে এইরকম একটা প্রতিষ্ঠানকে সচল রাখতে হবে। এবং প্রতিষ্ঠানের সচলতা থাকে কিসে? প্রতিষ্ঠানের সচলতা থাকে তার বিদ্যা চর্চার মধ্যে। আবারও বলছি, বিদ্যা চর্চার মধ্যে প্রতিদিন চারপাশে দেখতে হবে। আবারও বলছি, তোমরা নিজেরা প্রত্যেকে খুব বড় বড় হও, পিএইচডি হও, বড় মানপত্র পাও, বড় জায়গায় প্রতিষ্ঠিত হও, তোমরা বড় লোক হও, তাতেও আমার আপত্তি নেই। কারণ এখন এমন একটা বিশ্ব অঙ্গন চালু হয়েছে যেখানে আর্থিক উন্নতি একমাত্র উন্নতি, এইরকম একটা
ভাবনার প্রসার প্রবলভাবে আমাদের সবাইকে গ্রাস করছে। আবারও বলছি, আমি শব্দটা গ্রাস করছে। কিন্তু অন্তত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে আর্থিক উন্নতি লেখাপড়ার একমাত্র মানদণ্ড হওয়া উচিত। আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই সহমত হবে। তোমরা যারা ছোট ছোট তারাও এখন বুঝতে শিখেছো যে শুধুমাত্র পয়সা রোজগার করব এবং কত পয়সা রোজগার করব। ওই দেখবে খবরের কাগজে বেরোয় যে আইআইটির যে ছেলেটি এই মুহূর্তে পাশ করলো, থার্ড ইয়ারে পড়ার পরেই সে ক্যাম্পাসিংয়ে এত ডলারে কেনা হলো। এটাকে যেন সাফল্যের মানদণ্ড হিসাবে দেখা হয়। আমি আবারও তোমাদের সামনে বিনীত নিবেদন রাখবো যে দয়া করে নিজের ভাবনাকে একটু অন্যভাবে সম্পৃক্ত করো। আমি ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবো, প্রত্যেককে ভালো থাকতে হবে। এই যে ভালো শব্দটার কি কি গুণ আছে, কি কি অর্থ আছে। আমি ভালো আছি তার মানে যিনি কবিতা লিখে ভালো থাকেন তিনি তো সব থেকে ভালো আছেন, তিনি তার মতন ভালো আছেন। যিনি আর 10 জনকে পড়িয়ে আজকে স্বামী কমলাস্থানন্দজি এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে ভয়ঙ্কর সুন্দর একটা জগতে বিচরণ করেন প্রতি মুহূর্তে নিজের মধ্যে, তিনি তো সুন্দর আছেন। আর্থিক দিক দিয়ে মাপতে গেলে তাকে তো ওই যারা দেশ চালায়, যারা দেশের যারা পরিচালক তাদেরকে কেনাবেচা করে তাদের মতন বড় লোক বলা যায় না, কিন্তু পরম ধনী ওই ভদ্রলোক। তো আমার বক্তব্য হচ্ছে যে নিজের ভালো থাকার ক্রাইটেরিয়াগুলো খুব ক্লিয়ারলি রিফাইন করো অ্যান্ড ডিফাইন করো। এবং এই ভালো থাকার, আমি কেমনভাবে ভালো থাকি তার ডেফিনেশন, তার সংজ্ঞা এবং তাকে প্রতিদিনের পথ চলার সঙ্গে আগামীতেও নিজেকে পরিশীলিত করা, এটাই কিন্তু জীবনের পথ চলা। এটা যে করতে পারবে সেই কিন্তু সফল, ভালো এবং সম্মান পাবে। এবং এই যে তিনটে জিনিস জীবনে প্রাপ্তি অর্থাৎ সাফল্য লাগে। আবারও বলছি, আমি যে কাজটা করলাম সে কাজটাতে যদি 8-10 জন অনুপ্রাণিত হয়, 8-10 জন এসে বলে হ্যাঁ কাজটা ভালো হয়েছে, অবশ্যই আমার ভালো লাগে। এটা তো আউটকাম এবং নিজেকে চালিয়ে যাওয়ার জন্য এই তাগিদটা এসে পড়ে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি যেভাবে নিজের জীবনটাকে চালাবো বলে ভেবেছি সেইভাবে আমি চালাতে পারলাম কিনা, এবং আমার যে কাজগুলো সেই কাজগুলোর মধ্যে দিয়ে দাঁড়িয়ে 10 জন সমৃদ্ধ হলো কিনা তাদের জীবনে, সেই জিনিসটা ভাবতে হবে। আবারও বলছি যে এই উচ্চশিক্ষার সাফল্যের সাথে যেটা এসে যায় সেটা হচ্ছে, যেমন ধরো আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি নিজে গ্রামের স্কুলে পড়াশুনো করেছি, আমি এখনও আমার সৌভাগ্য আমি নিজের গ্রামে উইকেন্ডে ফিরে যেতে পারি। তো আমি তোমাদের সঙ্গে আবারও এটাই শেয়ার করছি, এটাতে আমি মনে করি না আমি মহান কাজ করছি। আমি গ্রামে যাবার সময় যেভাবেই হোক আমি এখনও স্কুটার চেপে যাই, আমার তো গাড়ি আছে। কিন্তু কেন যাই? কারণ আমি যদি বড় গাড়ি চেপে যাই, আমি যেতেই পারি, আমি যদি বড় গাড়ি চেপে যাই আমার স্কুলের যারা বন্ধু আছে ছোটবেলাকার তারা আমার থেকে অনেক দূরে সরে চলে যাবে। এবং ওরা যখন আমার থেকে দূরে সরে চলে যায়, কারণ যেভাবেই হোক আমি প্রতিষ্ঠিত হয়েছি, নগরে প্রতিষ্ঠিত হয়েছি, নাগরিক প্রতিষ্ঠা মানুষকে বড় আলোকোজ্জ্বল সমাজের সন্ধান দেয়, এটা সত্যি, এটা প্রয়োজন যে নয় আমি তা বলছি না। কিন্তু নাগরিক প্রতিষ্ঠা যেটা করে সেটা হচ্ছে যেখান থেকে আমি জীবনটাকে শুরু করেছিলাম সেখান থেকে অনেক দূরে তুলে নিয়ে চলে যায়। এবং ক্রমাগত তুমি যদি নিজেকে প্রশ্ন না করো, নিজের বুকের কাছে স্পর্শ করে আমি কি পেলাম সেটা ভাবতে না শুরু করো, তুমি নিউ টাউনের বড় টাওয়ারে খুব বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারবে, কিন্তু তুমি ওই ময়ূরাক্ষী কিংবা অজয়ের তীরে কিংবা সুবর্ণরেখার তীরে গিয়ে মাটি ছুঁতে পারবে না। আর তুমি যদি সুবর্ণরেখার তীরে বা অজয়ের তীরে মাটি ছুঁতে না পারো, তুমি নিজে কিন্তু নিজের যে মনের পাওনা, তুমি যে বড় হয়েছো সেই বড় হওয়াটাকে কোনোদিন ফিরে পাবে না। এবং এটাই কিন্তু আমার মনে হয়, হ্যাঁ আমার মাথা থাকবে আকাশে কিন্তু পা থাকবে সত্যিকারের কাদা মাটিতে। এটাকেই প্রতিদিন নিজেকে বলতে হবে যে আমি কাদা মাটি পায়ে হাঁটবো। যে গ্রামের ছেলে সে প্রতিদিন গ্রামে ফিরে যাওয়ার কামনা বাসনা সেটাকে নিয়ে পথ হাঁটবে। এবং এই অঙ্গনে তুমি যে আলো পেলে, এই অঙ্গনটা কি দিচ্ছে তোমার জীবনে? তোমার জীবনে আলো দিচ্ছে, একটা ডিগ্রি কাগজ তো তুমি পাবে, সেই কাগজ তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তুমি যে আলোটা পেয়েছো, যে আলোটা তুমি এক্ষুনি দেখতে পাচ্ছ না, তুমি জানো না তোমার ভেতরে সেই আলোটা কেমনভাবে জ্বলছে দীপ্যমান। এবং সেই আলোটা দিয়ে পথ দেখতে দেখতে তুমি ক্রমাগত নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে, কিন্তু যখন এগোবে তখন তুমি যে পথটা পেছনে ফেলে এসছো সেই পথটার কথা, সেই আমার সমাজের কথা প্রতিদিন ভাবো। এটা না ভাবলে কিন্তু তুমি সত্যিকারের
শিক্ষার যে উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন এবং এইরকম একটা প্রতিষ্ঠান নিজেকে পরিচালনা করে, তার উদ্দেশ্য সফল হবে না। আমি আবারও বলছি, কেন কথাগুলো আবারও বলছি, এখান থেকে আমি নিজে প্রেরণা পাই। আমি স্পিরিচুয়ালি, মহারাজকে বলছিলাম, আমি স্পিরিচুয়ালি খুব অ্যালাইন নই। আমি বস্তুবাদী বাস্তব অর্থে। আমার স্ত্রী আবার রামকৃষ্ণ মিশনের অনুগামী। তো আমার সঙ্গে বাড়িতে প্রায় সংঘর্ষ হয়। তো যে আমি বলি যে আমি আমি নেচারে বিশ্বাস করি। তো আমার স্ত্রী বলে, তুমি যাকে নেচার বলছো আমরা তাকেই বলি আত্মা এবং তাকেই বলি শান্তি। তো এই সংঘর্ষ তো চলতেই থাকে। কিন্তু আমি যে মূল বিষয়টা তোমাদের সামনে উপস্থাপিত করতে চাই, রামকৃষ্ণ মিশন এমন একটা ভাবধারা, এমন একটা, আমি জানি না এটার অস্তিত্বটা কি, কিভাবে শব্দে প্রকাশ করা যায়, যেটা আমার মতন পরম বস্তুবাদী এবং নন স্পিরিচুয়াল ইন্ডিভিজুয়ালকে প্রতিদিন প্রেরণা দেয়। কেন প্রেরণা দেয়? আমি যে ধরো, আমরা এই লিভার ফাউন্ডেশন বলে সংগঠনের সঙ্গে আমি যুক্ত, আমরা প্রতিটা কাজ করি মানুষের থেকে পয়সা নিয়ে। আমাদের কেউ মালিক নয়। মালিক শব্দটা শুনলেই আমার মনে হয় যে তাড়া করি সেটাকে। কারণ সব থেকে কদর্য হচ্ছে মালিক হওয়ার চেষ্টা করা। কারণ কেউ মালিক হতে পারে না। পৃথিবীর মালিক একমাত্র প্রকৃতি, এছাড়া কেউ মালিক হতে পারে না। এবং যে নিজেকে মালিক বলে মনে করে, তার মতন কদর্য ভাবনার মানুষ কেউ নেই। তো আমরা যখন আমাদের সংগঠন শুরু করি, তখনও ঠিক করেছিলাম যে প্রতিটা কাজ করব মানুষের থেকে হাত পেতে দুটো পয়সা নিয়ে। তো এইভাবেই আমরা কিন্তু এই যে সোনারপুরের যে প্রতিষ্ঠানের কথা বলা হলো, সেই প্রতিষ্ঠানটার কেউ মালিক নেই। প্রতিটা ইট, প্রতিটা বালি যেরকমভাবে রামকৃষ্ণ মিশন তৈরি, তো এরমভাবেই আমরা তৈরি করেছি, যেভাবেই হোক পাওয়া গেছে। তো যখন এরকম তৈরি করতাম, আবারও বলছি, আমি কাউকে ছোট না করে বলছি, আমার যারা পেশার মধ্যে উত্তর ভারতের বন্ধু বান্ধব, যারা সাফল্যের মাপকাঠিতে অনেক দূরে এগিয়ে গেছেন এবং আর্থিক সাফল্যের মাপকাঠিতে আরও এগিয়ে আছেন, তারা বলতেন যে ফুল, ইউ আর এ ফুল, you know, philanthropy cannot make institutions in today's India. And that was the question that was put in front of us. And let me tell you that was a challenge that we believed and we decided that we will undertake. We used to tell that that's how it has to happen. এবং বিশ্বাস করো যে আমরা যখন প্রথম ফিলান্থ্রপিক ডোনার, আমি তোমাদের এই কথাগুলো বলছি, তোমরা এমন একটা জায়গায় আছো না, যে জায়গাটায় একমাত্র এই মানব প্রেমের এইরকম মার্গ খুঁজে পাবে না জীবনে বারবার। যখন এখান থেকে যাবে বারবার, আমি জানি রামকৃষ্ণ মিশনের ছাত্ররা ফেরত আসে। তো এই যে বাকি যে এই এলিমেন্টগুলো অফ লাইফ আছে, তো আমরা তখন ওইভাবে সবাই বলতো, এবং এখনও আমরা প্রতিটা এক্সপ্যানশন করি মানুষের থেকে পয়সা নিয়েই। 100 জনের সঙ্গে কথা বললে পরে 0.05% গেটস অ্যালাইন টু আওয়ার থট। তারা তখন মনে করে না, এদের সঙ্গে কাজ করতে পারলে ভালো হবে। তো চিকিৎসক হিসাবে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার আত্মীয়কে, আমরা বলি ভাই আমি তো মিশনারি হতে পারবো না, মিশনারি হওয়া অত সহজ নয়, মিশনের সঙ্গে নিজেকে যুক্ত করা অত সহজ নয়, অনেক কঠিন কাজ, আমি ওসব হতে পারবো না। আমি সংসার ধর্মে থাকি এবং মানুষের পাশে থাকি, কিন্তু রামকৃষ্ণ মিশন অথবা ভারত সেবাশ্রম অথবা খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলোর, এরাই হচ্ছে আমার আত্মীয়। আমার আত্মীয় বাইপাসের ধারের যারা চিকিৎসা বিক্রি করে পয়সা রোজগার করে তারা নয়। আমার কাছে খুব পরিষ্কার বক্তব্য। তো আমার ঠিক আজকে দাঁড়িয়ে চিকিৎসার পাশাপাশি শিক্ষার অঙ্গনেও কিন্তু একই রকমের কর্পোরেটাইজেশন এবং খুন্নিবৃত্তির দাপাদাপি চলছে। আবারও বলছি, এই যে ব্যারাকপুর এই অঞ্চল ঘিরে অনেক অনেক চকমকিয়া সিট বিক্রি হয়। আমি খবর পাই, আমাকে এসে বলে ওই অটোর থেকে ছাত্র ভর্তি শুরু হয়, টোটোর থেকে ছাত্র ভর্তি শুরু হয়, এবং তার জন্য দালালি পাওয়া যায় ছাত্র ভর্তি করার জন্য। এমন কদর্য একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে শিক্ষা ক্রমশ পাঁকে ডুবছে। তার মাঝখানে দাঁড়িয়ে এই পুণ্যভূমিতে আজকে আসতে পেরে আমি স্বামী কমলাস্থনন্দজিকে কত যে ধন্যবাদ দেবো, এবং আপনাদেরকে আপনাদের সান্নিধ্য পাওয়ার জন্য আমি কত কৃতার্থ আপনাদের বোঝাতে পারবো না। আজকে এই যে সামনে যে ছেলেপুলেগুলো আছে, আমি ছেলেপুলে বলছি, আমারও সন্তানবধ তোমরা, আজকে তোমরা প্রত্যেকে বড় হও, প্রচণ্ড প্রতিষ্ঠিত হও নিজেদের জীবনে। তাতে আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছি তারা প্রচণ্ড আনন্দ পাবো। তোমাদের যেমন মনটা ভালো হবে, আমাদের চোখগুলো জল জল করে উঠবে, আমরা ভীষণভাবে আনন্দ পাবো। কিন্তু তার সাথে সাথে শুধু আমি কি পাইব, আমি পা ফেলিব এক পা, তাতে আমার কত পয়সা রোজগার হইল, এই ভাবনাটাকে পরিহার করিয়া আগামীর
সুরগুলোকে গ্রথিত করো, সুন্দর গান গাও, এবং পৃথিবী বড় সুন্দর, তার প্রতিটা রং, প্রতিটা বায়ু, প্রতিটা অনুপরমাণু মেখে নিয়ে নিজের জীবনটাকে সমৃদ্ধ করো। আমি আবারও বলছি, আর বকবক করব না, আমি কৃতার্থ প্রতিষ্ঠানের প্রতি, অধ্যক্ষের প্রতি, আপনাদের সবার প্রতি আজকের এই অপরাহ্নে আপনাদের সঙ্গে থাকতে পেরে। ধন্যবাদ, নমস্কার। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রতিটি সদস্যের পক্ষ থেকে আমরা প্রখ্যাত চিকিৎসক বিজ্ঞানী ডক্টর অভিজিৎ চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে সাথে স্যারকে এই কথা বলতে চাই, স্যার যে পথের কথা বললেন, আমার মনে হয় আমাদের এই ছাত্ররা যারা এখানে উপস্থিত আছে বা যারা ইউটিউবে প্রোগ্রাম শুনছে, এরা স্যারের নির্দেশ মেনে চলবে এবং স্যার যে আশা করেছেন সেই আশা একদিন পূর্ণ হবে। আমরা প্রকৃতি সমৃদ্ধ হলাম স্যার। এখন ডক্টর চৌধুরী আলোর কথা বলছিলেন, সেই আলোর সন্ধানে আমরা কবিগুরুর স্মরণ নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সুপ্রভাত, এটি আবৃত্তি করে শোনাবে আমাদের প্রিয় ছাত্র নারায়ণ চ্যাটার্জি। আমি নারায়ণকে অনুরোধ করব। হ্যালো, নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ? ললাটে ফুঁসিছে নাগিনী। রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহু কাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি। শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে, হৃদয়ে পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয়ে ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো।
এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সঁপিয়া জীবনেশ্বর, পেতে হবে তবু পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে, বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে, মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়। নমস্কার। ধন্যবাদ নারায়ণ, তোমার অসাধারণ উপস্থাপনার জন্য। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্যন্ত গুণীজন, আমাদের গর্ব, ডক্টর কৌস্তব সান্যাল, যিনি বর্তমানে মহানির্দেশক বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দিরের প্রধান অধ্যাপক তথা মহানির্দেশক কৌস্তব সান্যাল ভারতীয় ছত্রাকবিদ্যা জগতের এক উল্লেখযোগ্য নাম। 2001 সালে এই বসু বিজ্ঞান মন্দির থেকেই পিএইচডি ডিগ্রি অর্জনের পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। বর্তমানে ডক্টর সান্যাল জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ JNCSR 2017 সাল থেকে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ওসাকা বিশ্ববিদ্যালয়ে জাপানে ভিজিটিং প্রফেসর হিসাবে আন্তর্জাতিক শিক্ষা প্রদান করে চলেছেন। অধ্যাপক কৌস্তব সান্যাল বিভিন্ন আন্তর্জাতিক তথা দেশীয় বিজ্ঞান সংস্থার সাম্মানিক ফেলো পদে আসীন রয়েছেন। যেমন কয়েকটি নাম আমরা বলতে পারি: আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজি, ফ্যাকাল্টি অফ 1000 UK, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি, ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স ইত্যাদি। তিনি এখন অবধি ভারত সরকারের অনুমোদিত প্রায় 18টি প্রকল্প সাফল্যের সাথে পরিচালনা করেছেন এবং তার সাথে প্রায় 40টি পিএইচডি ছাত্রছাত্রীর সুপারভাইজার বা অবীক্ষক হিসাবে কাজ করেছেন সম্মানের সাথে এবং যথেষ্ট গর্বের সাথে। তার এই উল্লেখযোগ্য কাজের জন্য তিনি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন বারবার। ভারতের টাটা ইনোভেশন ফেলোশিপ, ন্যাশনাল বায়োসায়েন্স অ্যাওয়ার্ড, এর সাথে পেয়েছেন আমেরিকার আউটস্ট্যান্ডিং ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড। সাম্প্রতিককালে তিনি জেসি বোস ন্যাশনাল ফেলোশিপ হিসাবে সে ফেলোশিপ অর্জন করেছেন এবং স্বীকৃতি লাভ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক স্তরে গবেষণাপত্র প্রকাশের সাথে সাথে বিভিন্ন বিশ্বমানের পত্রিকার সম্পাদক হিসাবে তিনি বাংলার নাম, ভারতবর্ষের নাম উজ্জ্বল করে চলেছেন। আমরা এখন ডক্টর কৌস্তব সান্যাল, মহানির্দেশক বসু বিজ্ঞান মন্দির, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তাকে আমরা ডেকে নেব তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। ডক্টর সান্যাল। নমস্কার। আমি ভেবেছিলাম যে কেউ যদি বাংলা না বোঝেন সেই জন্য ইংরেজিতেই বলবো, সেটাই বলছি। রেসপেক্টেড স্বামী কমলাস্থানন্দজি, প্রিন্সিপাল Maharaj, famous clinician scientist Dr. Avijit Chowdhury, distinguished faculty members here, my dear students, staff, ladies and gentlemen. First, I would like to thank Swamiji for the kind invitation and giving me this opportunity to visit this iconic college campus that nurtured and inculcated values of discipline in life for more than 8 long decades. I also appreciate
the initiative of the college to felicitate meritorious students like you. I congratulate today's center of attraction, the incredible students who already tasted the joy of success and are ready to dive deep into the path of a bright future. I also congratulate all other students who graduated this year, teachers, parents, friends, relatives who have all contributed to your success and are basking in glory. But what's next? I believe that each one of you has limitless potential. At each step, as you climb up the ladder, you will get opportunities but face challenges. How do you navigate through such unknown, uncertain territories? How do you choose the career path that suits you the best? Not an easy decision to make. But let's be aware of some laws of the world. If you write a problem down clearly and specifically, you have solved half of it. This is called Kydlin's law. Then comes Murphy's law. The more you fear something happening, the more likely it is to occur. So don't be afraid. Parkinson's law. It implies that if more time is given to complete a task, it will likely consume the entire time, often results in less effectiveness. So don't give excuses, do your job. Gilbert's law, when you take on a task, finding the best ways to achieve the desired result is always your responsibility. Don't blame others. And finally, Wilson's law. If you prioritize your knowledge and intelligence, the money will continue to come. Now, going back to your career path, the question you should ask yourself is what drives you to work hard, as there is no alternative of hard work. Is it the quest for knowledge and your passion for knowing the unknowns? Is it securing a good job for a comfortable life, or to spend a meaningful life? As Dr. Chaudhary was alluding to, is it possible to get all those in your lifetime? But why not? Unfortunately, many people go to workplace every day unwillingly. They are not happy. However, most jobs offer challenges that keep you motivated to work hard. So it is the way you define your job. My 2 cents for you. Try making a life, not just making a living. There should be a purpose in your life. Think how you want to be remembered. I am sure you are smart enough to figure how to embrace the failure, learn from mistakes, believe in yourself to reach a goal you set for yourself. I end with a quote from Swami Vivekananda ji that keeps me motivated. In a day when you don't come across any problems, you can be sure that you are traveling in a wrong path. Thank you. Thank you, sir. We are extending our heartfelt thanks and regards. আমরা আমাদের মহাবিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি ডক্টর কৌস্তভ সান্যাল, মহানির্দেশক, বোস ইনস্টিটিউট, and I also wish
for our student that you should remember each part and parcel of sad stock. এই মুহূর্তে আমরা আরও একটি সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে যাব। সঙ্গীত আবার ভারতে ভারতীর বীণা। অংশগ্রহণে সুপ্রতিম মিশ্র, অন্তরীপ নাথ, ঋদ্ধ চক্রবর্তী, অরিজিৎ পাল, উদ্ধব ডন, অভিরূপ রয়, আরাধ্য গোস্বামী, সমৃদ্ধ সরকার, সন্দীপন চৌধুরী, অমিতাংশু মাইতি, রণজয় সাহা, রোহিত রয়, দেবার্গ দত্ত, সৃজন বিশ্বাস। সঙ্গে তবলায় সঙ্গত করবে দিব্যেন্দু দত্ত, খঞ্জনিতে সুদীপ্ত পাল। শুরু হচ্ছে সমবেত সঙ্গীত আবার ভারতে ভারতীর বীণা। আবার ভারতে ভারতীর বীণা, ওই শুনো গাহে মধুরতা, মরণ সুখী মগন পরায় আবার করিছে চেতনা দান। আবার ভারতে ভারতীর বীণা, ওই শুনো গাহে মধুরতা, মরণ সুখে মগন পরায় আবার করিছে চেতনা দান। এসো মা ভারতী বরষের পরে নিরানন্দ এই আধার কুটিরে। এসো মা ভারতী বরষের পরে নিরানন্দ এই আধার কুটিরে। অশ্রু সলিল সিক্ত রিক্ত, জুড়িত পুরিত শোকেতে ম্লান। দৈন বেদনা আছে মাগো শুধু, পূজা উপহার করিতে দান। আবার ভারতে ভারতীর বীণা, ওই শুনো গানে মধুরতা, মরণ সুক্তি মগন পরায় আবার করিছে চেতনা দান। শুভ্র আলোকে পুলকিত করি নিরাশা জড়তা লহ লহ করি। শুভ্র আলোকে পুলকিত করি নিরাশা জড়তা লহ লহ করি। এসো মা হৃদয় কমল আসনে, শোভিনু চরণে মন প্রাণ। ওঙ্কার রবে ঝঙ্কারি বীণা, সঙ্গীতে করো অভয় দান। আবার ভারতে ভারতীর বীণা, ওই শুনো গাহে মধুরতা, মরণ সুক্তি মগন পরায় আবার করিছে চেতনা দান। আবার করিছে চেতনা দান, আবার করিছে চেতনা দান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।
जय श्याम सुंदर जी की जय। ধন্যবাদ প্রিয় ছাত্ররা তোমাদের এই অসাধারণ উপস্থাপনার জন্য। Mm-hmm.